তো দেখতাম এই অর্শ, মলদার ফিসার এগুলো যে হওয়ার কারণ বুঝতে পারতাম যে কনস্টিপেশন একটা বড় কারণ। দেখতাম বেশ কিছুদিন ভালো আছে, কিন্তু 2-3 মাস পরে সে আবার হাজির। এখানে আমি তেল ঝাল মশলার কোনো বন্ধই পেলাম না, অথচ দেখলাম তার কনস্টিপেশন। অ্যানাটমি, ফিজিওলজি এসব পড়ানো হলেও এই খাদ্য সম্বন্ধে খুব একটা ভালো ধারণা ছিল না। মানে প্রপার ফুডটা যদি আমার শরীরে না ঢোকে, আমার শরীর যদি নিউট্রিশন না পায়, আমার ইমিউনিটি পাওয়ার যদি গ্রো আপ না করে, তাহলে আমার এই সমস্ত ভিতরে যে ইনার মেকানিজমগুলো চলছে এগুলো ঠিক হবে কি করে? ঠিক হবে, হয় হেলথ ইন্স্যুরেন্স রাখতে হবে, নয় ডাক্তারবাবু। যে আজকে যত বড়ই ডক্টর হোক না কেন, সে নিজে হাতে ট্রিটমেন্ট করে না তার মায়ের বা তার বাবার। নমস্কার, আমরা কথা বলছিলাম প্রচুর পুষ্টিবিদদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম ফিওনা একাডেমি থেকে তারা পড়াশোনা করে তাদের ভবিষ্যৎ কেমনভাবে করতে পেরেছে। এবং সেই সমস্ত আলোচনা থেকে যারা আমরা দর্শকরা যারা শুনছি, তারাও একটা মাইন্ড সেট আপ করতে পারবো যে আমি কি ফিওনা একাডেমি থেকে পড়াশুনো করতে পারি, বা করলে আমার ভবিষ্যৎ কেমন। আজকে আমি কথা বলবো রতন সরকারের সঙ্গে। কুন্দরালি, বারুইপুর থেকে তিনি এসেছেন। কি করতেন? আগে মেডিকেল প্র্যাকটিশনারই ছিলেন, মানে অল্টারনেটিভ মেডিকেল প্র্যাকটিশনার, মানে বিভিন্ন রকম চান্সি ট্রিটমেন্ট, যেমন বিভিন্ন রকম অপারেশান, ছোটোখাটো অপারেশান, ছোটোখাটো ট্রিটমেন্ট, যেমন বিভিন্ন রকম গ্রামেগঞ্জে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা করে থাকেন। তো তিনি আজকে ফিওনা একাডেমি থেকে নিউট্রিশন পড়াশোনা করার পরে এখন কিন্তু তিনি একজন প্রতিষ্ঠিত নিউট্রিশনিস্ট। জানবো তার কথা এবং কিভাবে নিউট্রিশনিস্ট হওয়ার পরে তিনি জীবনের প্রতিষ্ঠা লাভ করেছেন। সো রতনবাবু, নমস্কার। নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেটা আমার প্রশ্ন, যে আপনারা তো অলরেডি একটা সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলেন, গ্রামে গ্রামে বিভিন্ন রকমভাবে ছোটোখাটো আপনারা ট্রিটমেন্ট করে নিজেদের জীবন ধারণ করছিলেন। তো সেখান থেকে ফিওনা একাডেমিতে পড়াশুনো করার আসল উদ্দেশ্যটা কি? যে মেনলি আমি মলদারের যে চিকিৎসা সম্বন্ধীয় যে ব্যাপারগুলো নিয়ে চিকিৎসা করতাম, তো দেখতাম এই অর্শ, মলদার ফিসার এগুলো যে হওয়ার কারণ বুঝতে পারতাম যে কনস্টিপেশন একটা বড় কারণ, যার জন্য মেডিসিন এটা ওটা দেওয়ার পরেও দেখতাম বেশ কিছুদিন ভালো আছে, কিন্তু 2-3 মাস পরে সে আবার হাজির। তখন আমার মনেই একটা প্রশ্ন জাগলো যে এই কনস্টিপেশনটা বারবার হচ্ছে কেন। ফুড হ্যাবিটগুলো দেখতাম, কেউ বলতো হয়তো মাছ মাংস খাই না, কেউ বলতো হচ্ছে খাই। তা যারা মাছ মাংস খায় না তাদের ক্ষেত্রে কেন হচ্ছে? একটা ধারণা ছিল আমার যে তেল ঝাল মশলা জাতীয় খাবার খেলে একটা কনস্টিপেশনের সমস্যা হবে, তার জন্য মলদারের সমস্যা হবে। কিন্তু দেখতে পাচ্ছি এটা প্লেন মানুষের এখন ডেলি ডায়েটে কী থাকে, নর্মাল সকালবেলা মুড়ি খেলাম, মুড়ি খেলাম, দুপুরবেলা একটু ভাত ডাল সবজি খেলাম, বড় জোর একটু মাছের ঝোল, সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি খেলাম, আর রাত্রেবেলার দিকে ওই মাছের ঝোল না হোক অন্তত ডাল ভাত দুটো খেয়ে শুয়ে পড়লাম। এখানে আমি তেল ঝাল মশলার কোনো গন্ধই পেলাম না, অথচ দেখলাম তার কনস্টিপেশন। তা সেইটার থেকে আমার মনে একটা প্রশ্ন ছিল যে এই কনস্টিপেশনটার কারণটা কি। তা এটা তারপরেও আমি একটা অল্টারনেটিভ মেডিসিনের ওখানেও 3 বছরের একটা কোর্স করেছিলাম। তা দেখলাম ওখানে অ্যানাটমি, ফিজিওলজি এসব পড়ানো হলেও এই খাদ্য সম্বন্ধে খুব একটা ভালো ধারণা ছিল না। মানে আসল ব্যাপারটা এটা কি, এটা শুধু ওখানে নয়, মানে আমাদের এলোপ্যাথি বলুন, হোমিওপ্যাথি বলুন বা আয়ুর্বেদা বলুন, এখনও যে সমস্ত বিভিন্ন অঞ্জলি, পুষ্পাঞ্জলি যারা সমস্ত প্রোডাক্ট বিক্রি করে মার্কেটে, তারাও কিন্তু আসল কথাটা জানে। তারা বলে পাইলস, তারা বলে ফিসার বা ভগন্দর বা আলসার, এইটা বলে তারা শেষ। এটা খেলে আলসার সারবে, এটা খেলে ক্যান্সার সারবে, কিন্তু হয়েছে কেন সেইটা যদি মানুষ না জানে, তাহলে মানুষ তো সেই কানামাছি ভোগ করে আবার ঘুরে বেড়াচ্ছে। একবার অপারেশন করার পরে আবার অপারেশন, দর্শক বন্ধুরা একটা জিনিস বুঝতে পেরেছেন যে আজকে যারা কিনা এরকম প্রফেশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন গ্রামে গঞ্জে মফস্বলে কিন্তু আমাদের প্রচুর এরকম ডাক্তারবাবুরা আছেন যারা কিন্তু গ্রামের মানুষের ভরসা। তাদের কাছে একটা চ্যালেঞ্জ, তারা অনেকটা এডুকেটেড নয় বলে তারা অনেক কিছু প্রবলেমকে ঠিক করতে পারেন না, একটা ছোট্ট প্রবলেমের মধ্যে সীমাবদ্ধ থাকেন। তারা যদি এই এডুকেশনটা করেন রতনবাবুর মতো, তাহলে কিন্তু তারা আলসার থেকে ক্যান্সার সমস্ত মেডিকেল প্রবলেমের চ্যালেঞ্জকে কিন্তু ঠিক করতে পারবেন। আমরা কথা বলবো রতনবাবুর সঙ্গে, যে জানার চেষ্টা করব যে এই পড়াশুনো করার পরে আপনি আগে যে ট্রিটমেন্টগুলো করতেন, এখন যে ধরনের ট্রিটমেন্ট করছেন তাতে পেশেন্ট স্যাটিসফ্যাকশান কেমন? ওই যেটা বলছিলাম সূত্র ধরেই বলি যে আগে যখন দেখতাম যে মূল সমস্যা কনস্টিপেশন, কিন্তু যেটা যাচ্ছে না, তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল যে এটা যাবে কী করে। এখানে প্র্যাকটিস অফ মেডিসিনে সব দেখা যাচ্ছে যে কী কারণে রোগগুলো হয় তার ব্যাখ্যা আছে, কিন্তু এই রোগগুলো থেকে পুরোপুরি নিস্তার পাওয়ার জন্য যে এর পিছনের যে মূল কারণটা নিহিত আছে সেটার কোনো ব্যাখ্যা নেই। তখন আমার ধারণা হলো যে খাদ্য খাবার সম্বন্ধে হয়তো একটা থাকতেও পারে, ক্লিয়ার ছিল না। তারপরে আপনার বেশ কিছু ভিডিও দেখার পরে আমার ধারণা বদ্ধমূল হলো, তখন যেন আমি বুঝতে পারলাম যে আমি তো এটাই খুঁজছিলাম। তারপরে আরও বেশ কিছু জানার পর তখন দেখলাম অবশ্যই
যেটা হোমিওপ্যাথিতে আমরা বলি ভাইটাল ফোর্স, এক্ষেত্রেও আমরা সেটা বলতে পারি যে আমাদের শক্তি, যে মূল যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি তো আসবে আমার মূল নিউট্রিশন থেকে, নাহলে আমি কোথেকে পাবো? আর সেই মূল নিউট্রিশন আসবে আমার প্রপার ফুড থেকে, যেটা অরিজিনাল ফুডের মিনিং সেই অনুযায়ী আপনার বই পড়ে যেটা আমরা জানতে পারি এখন। তাহলে সেই প্রপার ফুডটা যদি আমার শরীরে না ঢোকে, আমার শরীর যদি নিউট্রিশন না পায়, আমার ইমিউনিটি পাওয়ার যদি গ্রো আপ না করে, তাহলে আমার এই সমস্ত ভিতরে যে ইনার মেকানিজমগুলো চলছে এগুলো ঠিক হবে কী করে? সেই জন্য আমি তারপরে এই ফিওনা একাডেমিতে আসি এবং এই কোর্সটা কমপ্লিট করি। বাহ, রতনবাবু, আজকে যারা সমাজের বুকে লড়াই করছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, চাকরি পাচ্ছে না, পড়াশোনা করে হয়তো বিভিন্ন রকম স্টুডেন্টরা বসে আছে, তাদের জন্য আপনার আজকের এই পড়াশোনা করার পরে কি মেসেজ তাদেরকে দিতে চান আপনি? শুনুন, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফিলিওপির ওপরে MA তারপর B.Ed কমপ্লিট করি। তো এটা কমপ্লিট করার পরে আমার প্রথাগত আমাদের যে ট্র্যাডিশন অনুযায়ী চিকিৎসাতে আসি, তার আগে আমি চাকরির জন্য অনেক চেষ্টা করেছিলাম, 2-3বার পরীক্ষা দিয়েছিলাম, তারপরে আর দেওয়া হয়নি, যদিও অন্যান্য অনেক কারণ আছে, ব্যক্তিগত কারণে। তো যাই হোক, তারপরে এটা ঢুকে যাওয়ার পরে আস্তে আস্তে আমি যখন জিনিসগুলো জানতে পারলাম, যেটা এখন দেখতে পাচ্ছি যে চতুর্দিকে চিকিৎসা অনেক রকমভাবেই চেষ্টা করা হচ্ছে, সবাই চেষ্টা করছে যে কীভাবে পেশেন্টকে ঠিক রাখে, কিন্তু এই যে মানে রুটলি যে চিকিৎসাটা স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্টেপ বাই স্টেপ, যে যখন আমি স্টেপ বাই স্টেপ যখন যাবো, যেতে যেতে মূল যে কারণটা দিয়ে গিয়ে যখন আমি দাঁড়িয়ে যাচ্ছি যে এখানেই তো আমার বিশাল ফল, আর সেই ফলটাই ধরিয়ে দিচ্ছে এই ফিওনা একাডেমি নিউট্রিশন এডুকেশন কোর্স। এই এডুকেশন কোর্স করার পরে এটা আমার খুব ধারণা হয়েছে ভালো, এবং এটা আমি মনে হয় যে আমি আমার এই ছোট্ট প্র্যাকটিস লাইফে যতটুকু দেখেছি যে প্রচুর মানুষের মধ্যে এই ধারণাটা নেই। যখনই তাদের বলি খাদ্য খাবার সম্বন্ধে, সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে একটা অন্যরকম ওই ব্যক্তি তাদের ফুটে ওঠে। তাই যখন তাদেরকে এগুলো জানানো হচ্ছে, ধীরে ধীরে কিন্তু তারা অনেকেই বুঝতে পারছে, এবং সেইটা যদি এখান থেকে বা এই কোর্স কমপ্লিট করার পরে যখন তাদের মূল কারণ ধরিয়ে দেওয়া হবে, অবশ্যই তারা তাদের ভুলটা বুঝতে পারবে, কারণ আমরা নিজেরাই জানি যে পাগলে তার নিজের ভালো বোঝে, তাহলে এখানে সে নিশ্চয়ই তার ভালোটা বুঝবে। তাই এখানে যখন চাকরির স্কোপ চতুর্দিকে এখন এত কমে গেছে, চতুর্দিকে এখন প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি ওই প্রসঙ্গ নাও ধরি, যদি দেখি যে মানুষকে সুস্থ করতে গেলে একটা ন্যূনতম কিছু নিয়ে যদি তাদের হেল্পের পথেই আমি এগোই, তাহলে কিন্তু এই বিদ্যাটা অবশ্যই করে খুব ভালো কাজে লাগবে, এবং নিউট্রিশনিস্টের ক্ষেত্রে তো অবশ্যই করে। কারণ কি বলুন তো, কারোর কাছে হয়তো গাড়ি নেই, সে হয়তো বলবে আমাকে গাড়ি সারানোর দরকার নেই, আমার গাড়ির ইন্স্যুরেন্সও লাগবে না, কিন্তু বাই ডিফল্ট তোমার কাছে শরীর আছে, সেটা তো অবশ্যই। গাড়ি না থাকলেও শরীর আছে, শরীর তো খারাপ হবেই, আর শরীর যদি খারাপ হয় তার মানে তার জন্য কিন্তু তোমার বাজেট রাখতে হবে, হয় হেলথ ইন্স্যুরেন্স রাখতে হবে, নয় ডাক্তারবাবু। ছোটোখাটো প্রবলেম ছোটোখাটো খরচা, বড় প্রবলেম বড় খরচা। তাহলে তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে এই এডুকেশানটা নাও, তাহলে তোমার ফ্যামিলি অ্যাটলিস্ট আর কোনো দিন অসুস্থ হবে না, এটা তো পাক্কা। অ্যান্ড সেকেন্ড, এই পড়াশোনা যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে কিন্তু তোমার সমাজে যারা মানুষরা আছেন তাদের যে শারীরবৃত্তীয় প্রবলেম, সেটাও কিন্তু তুমি সারাতে পারবে। তার মানে সমাজে একটা ডিমান্ড অলরেডি তৈরি হয়ে আছে হাহাকারের মতো, মানুষ সুস্থ হওয়ার জন্য দিল্লি, বম্বে, চেন্নাই ঘুরে বেড়াচ্ছে। সেই জায়গায় তুমি বাড়িতে বসে হয় ডিজিটাল মাধ্যমে, নয় ফিজিক্যাল মাধ্যমে তোমার আরোগ্যম সেন্টার বা চেম্বার তৈরি করে এই জিনিসটা প্র্যাকটিস করে তুমি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। সো রতনবাবু আজকে আমার অতিথি, আমি আমার ছোট্ট একটা উপহার রতনবাবুর জন্য, দ্য র ফুড লাইফ, আমার লেখা বই। কাঁচা খাবার খেলে আমরা কেন সুস্থ থাকবো এবং কিভাবে সেই খাবারগুলো খাবো তার ডিটেলস কিন্তু এখানে আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সেগুলোকে কী করে বানাবো, তার প্রসেস কি আছে, কি তার ইনগ্রিডিয়েন্টস লাগবে, সে সমস্ত জিনিস এখানে কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে। তাহলে এই বইটা তো পড়তে হবে, তো এই বইটা আমি উপহার দিতে চাই রতনবাবুকে। রতনবাবু, এটা আমার তরফ থেকে। ফিওনা রিসার্চ সেন্টারে ক্লাস নেওয়ার পরে খাদ্য খাবার সম্বন্ধে এরকম একটা ধারণা আসার পরে, এবং এখানকার মাস্টারমশাইদের ঐকান্তিক প্রচেষ্টা যে এত সুন্দরভাবে উপস্থাপনার মাধ্যমে ভিতরে জিনিসটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য, প্রথমে আমি শুরু করি এই অ্যাপ্লাইটা আমার মায়ের উপরে। কারণ আমার মাকে আমি জন্ম থেকে দেখে আসছিলাম, মানে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আর কি, অম্ল, গ্যাস প্রচণ্ড ভুগতো এগুলো। পরবর্তীকালের দিকে তো তার লাম্বার অ্যান্ড সার্ভাইকাল স্পন্ডালাইটিসের সে ভুগছে অলরেডি। প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল, অনেক স্টিমের ডাক্তারবাবুকেও দেখানো হয়েছিল, কোথাও কোনো ফল হয়নি। আমার মা কন্টিনিউ ভুগতো, কিছুদিন ভালো থাকতো, আবার হতো। তারপরে আমি মাকে টোটাল এই খাবারের মধ্যে, এই নিয়মের মধ্যে নিয়ে আসতে, তারপর আমার মা এখন অনেকটাই সুস্থ আছে, অনেক ভালো আছে। সেই জন্য বলবো, মানে অসংখ্য ধন্যবাদ ফিওনাকে। জয় জয় ফিওনা, ঘর ঘর ফিওনা। রতনবাবুর এই কথাতে বুঝতে পেরেছেন যে আজকে
যত বড়ই ডক্টর হোক না কেন, সে নিজে হাতে ট্রিটমেন্ট করে না তার মায়ের বা তার বাবার। সে কী করে, অন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কারণ তার এডুকেশনের উপর তার কতটা ভরসা বুঝতে পেরেছে। আজকে এই কয়েকদিনের এডুকেশনের মধ্যে দিয়ে তার মা যে দীর্ঘদিনের প্রবলেমে ভুগছিলেন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, গ্যাস, অ্যাসিডিটি, এসব জিনিসে, সেখানে এই ফিওনার পদ্ধতি অ্যাপ্লাই করে নিজের মাকে সুস্থ করতে পেরেছেন। এটা একটা ছেলের পক্ষে কত বড় খুশি বা আনন্দের ব্যাপার। রতনবাবুকে আমি বলবো, আপনার ফোন নাম্বারটা যদি আপনি দর্শকদের জন্য দেন, তাহলে বারুইপুরের এই সমস্ত এলাকায় যারা এই ধরনের মাকে নিয়ে খুব চিন্তিত, নিজের বাবাকে নিয়ে খুব চিন্তিত, কোথায় যাবে, কি করবে, অ্যাটলিস্ট তারা যেন রতনবাবুর সাক্ষাৎটা পান। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন। 9330083573। আমি এই নাম্বারটা নিচে ভিডিওর তলায় দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। যদি রতনবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, যারা বারুইপুর এলাকায় থাকেন, তাদের মা বাবা বা তাদের পরিবারকে নিয়ে চিন্তিত, তারাও কিন্তু রতনবাবুর সঙ্গে সহযোগিতায় আপনারা আপনাদের পরিবারের চিকিৎসা করতে পারেন, বা আপনি এই এডুকেশনের মাধ্যমে এসে রতনবাবুর সহযোগিতায় আরও সুন্দর করে একটা পরিষেবার মাধ্যমে নিজের জীবিকাকে নির্বাহ করতে পারেন। আজকে আমরা এখানে এই ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।